তোমরা যারা একাদশ শ্রেণীর সেম টু অর্থাৎ সেমিস্টার টু পরীক্ষা দেবে, তোমাদের পরীক্ষা একেবারে ঘাড়ের ওপর। তোমাদের 3টি কবিতা আছে বাংলাতে। সেই 3টি কবিতা থেকে যে কোনো 2টি কবিতা থেকে 2টি 5 মার্কসের প্রশ্ন করা হবে। একটি প্রশ্নের উত্তর দিতে হবে, কোনো রকম ভাবে কোনো শর্ট থাকে না। তাই আমি বলবো একটি কবিতা করলেই তোমার হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে তুমি নুন করে গেলে কিন্তু দিল না, আর দুটো থেকে দিয়ে দিল। তাহলে তুমি কোন কবিতাটি করলে 99% স্কুল তারা টাচ করবেই। এবার তোমরা সবাই জানো যে তোমাদের হোম সেন্টারে পরীক্ষা হবে, অর্থাৎ স্কুলেই পরীক্ষা হবে। কোয়েশ্চেন স্কুলের স্যারেরা ম্যামরাই করবেন। তাহলে এক একটা স্কুলের জন্য এক এক ধরনের প্রশ্ন। আমি এমন একটা প্রসেস বলে দিচ্ছি, যে প্রশ্নগুলো তুমি যদি করে যাও সেই প্রশ্ন থেকেই তুমি সেমিস্টার টুর প্রশ্নপত্র পেয়ে যাবে কবিতা থেকে। তোমাদের যে 3টি কবিতা, বিদ্যাপতি রচিত ভাব সম্মিলন, লালন শাহ ফকিরের গান, লালন শাহের, আর নুন কবি জয় গোস্বামীর, এই 3টি কবিতা থেকে তুমি 1 নম্বর করে নাও। আসবেই 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 ধরে নাও বিদ্যাপতির ভাব সম্মিলন। সেখান থেকে যে প্রশ্নগুলো বলছি সেগুলো সব সুন্দর করে রেডি করে নাও। যদি তোমার উত্তরের সমস্যা হয় কমেন্ট করো, আমি উত্তর তোমাদের পিডিএফ আকারে দেবো। তবে তোমার কমেন্টের ওপর, তোমার চাহিদার ওপরে সেটা দেবো। কারণ এখন আমি যদি উত্তর দেই, দেখা গেল তোমার রেডি আছে, তুমি সেই উত্তর নিয়ে আবার পড়ে থাকলে তাহলে তোমার ক্ষতি হতে পারে। তাই তুমি মিলিয়ে নাও কোন প্রশ্নগুলো তোমার করা আছে, কোনটা করা নেই। আমি 3টি কবিতারই কোয়েশ্চেন পার্ট বলে দেবো, সাজেশন পার্ট বলে দেবো, তার মধ্যে স্টার দিয়ে দেবো। যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। ডেসক্রিপশন চেক করো, আমি তোমাদের গল্প পাঠ দিয়ে দিয়েছি, অর্থাৎ ছুটি এবং তেলেনাপোতা আবিষ্কার। এইটার পর আমি চলে যাব তোমাদের সব থেকে বড়, যেখান থেকে 10 মার্কস থাকবে। সেই 10 মার্কস হচ্ছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্র। সেখানে 4টি পার্ট আছে, খুব টাফ, অনেকে পড়ে পারোনি। সেটা আমি সুন্দর করে বলে দেবো এবং সব করতে হবে না, তুমি 2টো করে যাবে, ব্যাস এনাফ। তুমি ডেসক্রিপশন চেক করো, তোমাদের রচনা, প্রবন্ধ রচনা 2টো পার্ট থাকবে, মানস মানচিত্র আর যুক্তিতর্ক, পক্ষে যুক্তি বিপক্ষে যুক্তি। তার একটা স্পেশাল ভিডিও আমি দিয়েছি, যেখানে কোনো রকম কমন পাওয়া লাগবে না, কিচ্ছু লাগবে না, তুমি সুন্দর করে যুক্তিতর্ক লিখে দিয়ে আসবে। পারলে ওই 2টো ভিডিও ডেসক্রিপশন থেকে দেখো, একটা গল্প পাঠ আর একটা হচ্ছে রচনার পাঠ। আর এই কবিতাটা দেখে নাও। আমি আর 2টো ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের পুরো 40 নম্বর কভার করে দিচ্ছি। তাই অবশ্যই তুমি কিন্তু কমেন্ট করবে তোমার উত্তর লাগবে কিনা। আমি ভাব সম্মিলন বিদ্যাপতি থেকে প্রথম প্রশ্ন চুজ করেছি। ভাব সম্মিলন বলতে কি বোঝো? আলোচ্য পদ্ধতিতে রাধার আনন্দের যে রূপ প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। তোমরা জানো 5 মার্কসে সব 2+3 বেশি টাচ করা হবে, কিন্তু তোমাদের কিন্তু শর্ট নেই, বারবার করে বলছি শর্ট নেই। নেক্সট যে প্রশ্ন রেখেছি এখানে, চিরদিনে মাধব মন্দিরে মোর। মাধব ও মন্দির বলতে কি বোঝানো হয়েছে? সত্যি কি মাধব চিরকাল মন্দিরে অবস্থান করেন? নেক্সট প্রশ্ন, আচর ভরিয়া যদি মহানিধি পায়। মহানিধি বলতে কি বোঝানো হয়েছে? এই পরিস্থিতিতে রাধা কি করতেন বলে জানিয়েছেন? নেক্সট, কি কহবরে সখী আনন্দ ওর। বক্তাকে এবং কাকে তিনি এই আনন্দের কথা জানিয়েছেন? এটা ফার্স্ট পার্ট। তার আনন্দের সীমা নেই কেন? নেক্সট, পাপ সুধাকর যত দুঃখ দেল। পাপ সুধাকরকে, তাকে দেখে কার দুঃখ হতো? সুধাকরকে পাপী বলা হয়েছে কেন? প্রশ্ন কিন্তু একাধিক, উত্তর কিন্তু একটা। বলছি, ভনয়ে বিদ্যাপতি, প্রশ্ন কোট করে, বিদ্যাপতি তার ভণিতায় কি বলেছেন? সত্যি কি শ্রীকৃষ্ণ রাধার মন্দিরে অবস্থান করেন? তত সুখ ভেল। ভেল কথার অর্থ কি এবং কার সুখ এলো? ওর সঙ্গে সুজনক সুখ দিবস দুচারি, এর তাৎপর্য লেখো। নেক্সট, তব হাম প্রিয়া দূর দেশে না পাঠাই। কে কোন প্রিয়াকে কেন দূর দেশে পাঠাবেন না? এই উক্তির আলোকে বক্তার মানসিকতাকে ব্যাখ্যা করো। এখান থেকে লাস্ট, শীতের ওড়নি পিয়া গিরিশের বা, অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এই তো 9টা প্রশ্ন দিলেন, 9টাই কি করে যাওয়া লাগবে? 9টাই করে যাওয়া লাগবে, কিন্তু তুমি এতগুলো উত্তর পড়বে না। প্রশ্নগুলো সব আগে সিলেকশন করে নাও, লিখে নাও। আমি এখানে তোমাদের 2টো পার্ট বলছি এবং কবিতাটাকে একবার বুঝিয়ে দিচ্ছি। তুমি এই 2টো পার্ট সুন্দর করে ধরে নাও, তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। প্রথমে দেখো এইভাবে আছে, কি কহবরে সখী আনন্দ ওর চিরদিনে
মাধব মন্দিরে মোড়। দেখো একটা দাড়ি আর দুটো দাড়ি, অর্থাৎ অর্ধচ্ছেদ আর পূর্ণচ্ছেদ। আমি প্রত্যেক দুটো লাইন করে করে বলবো। অর্থাৎ তোমরা যখন পাঁচালী পড়ো, লক্ষ্মীর পাঁচালী ইত্যাদি দেখবে একটা দাড়ি আর দুটো দাড়ি। তোমরা জানো না ওটা কি? একটা দাড়ি মানে অর্ধ এবং দুটো দাড়ি মানে পূর্ণচ্ছেদ। এখন ওই দু লাইন করে আমি একটু বলে দিই, পুরোটা তুমি বুঝে নাও। নেওয়ার পর আমি যেটুকু বলবো সেটা তুমি সুন্দর করে ক্যাপচার করে নাও। দেখো প্রত্যেকটা উত্তর হয়ে গেছে। পিডিএফ এ যদি উত্তর লাগে আমি উত্তর দিয়ে দেবো, দেখবো সব উত্তর ওর মধ্যে রয়েছে। কি কহবরে সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। এর আমি অর্থ যদি করি, হে সখী বা সখী, আমার সীমাহীন আনন্দের কথা আর কি বলবো। চিরদিন মাধব অর্থাৎ আমার শ্রীকৃষ্ণ আমার হৃদয় মন্দিরে অবস্থান করছেন। আমি চোখ বন্ধ করলে আমার শয়নে স্বপনে মাধব অর্থাৎ আমার শ্রীকৃষ্ণ আমার প্রিয়তম আমার কাছেই আছেন, আমার কাছেই থাকেন। নেক্সট, পাপ সুধাকর যত দুঃখ দেল, পিয়া সুখ দর্শনে তত সুখ ভেল। পাপী চন্দ্রালোক, অর্থাৎ চন্দ্রালোক পাপী কারণ তার উপস্থিতি শ্রীরাধার মনে শ্রীকৃষ্ণের বিরহের জ্বালা আরো বাড়িয়ে দিয়েছে। তাই চন্দ্রালোককে বা চাঁদের আলোকে তিনি পাপী বলে সম্বোধন করেছেন বিদ্যাপতির ভাষায়। আমাকে যত না কষ্ট দিয়েছে প্রিয় মাধবের মুখ দর্শনে আমি ততটা সুখ পেয়েছি। নেক্সট, আচর ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম প্রিয়া দূর দেশে না পাঠাই। যদি কেউ আচর ভরে মানে আচল ভরে মহামূল্যবান রত্ন আমাকে দান করেন বা দেন, তবুও আমি প্রিয়তমকে অর্থাৎ শ্রীকৃষ্ণ ছাড়া, তার সঙ্গ ছাড়া, অর্থাৎ তাকে আমার কাছ থেকে দূর দেশে কখনো পাঠাবো না, অর্থাৎ আমার সঙ্গেই রাখবো, তাকে সঙ্গ ছাড়া করতে চাই না। শীতের অরণি পিয়া গিরিশের বা বরিশার ছত্র প্রিয়া দরিয়ার না। প্রিয় মাধব আমার শীতের ওড়না, গ্রীষ্মের বাতাস, বর্ষার ছাতা, উত্তাল নৌকার অর্থাৎ নদীর নৌকার মতন। কাজেই সে আমার জীবনে কতটা জায়গা জুড়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। নেক্সট অ্যান্ড লাস্ট, ভনয় বিদ্যাপতি শুনহ বড় নারী, শুনো বড় নারী, সুজনক দুঃখ দিবস দুচারি। কবি বিদ্যাপতি বলেছেন, শোনো হে বরদান করা নারী, উত্তম নারী রাধিকা, যে হয় সুজন বা সৌভাগ্যবতী তার দুঃখ চিরকাল নয় বরং স্বল্পকালের দুঃখ। তাই তো আমি ভাগ্যবতী, শ্রীরাধা নিজেকে বলছেন সখীর কাছে, কারণ আমার মাধব শ্রীকৃষ্ণ আমার মন্দিরে আমার হৃদয়ে অবস্থান করেন। এটা যদি তুমি সারাংশ বুঝে নিয়ে একটা কবিতার মূল ভাবটা মুখস্থ করে রাখো আর শব্দার্থগুলো যদি ধরে রাখো, দেখবে প্রত্যেকটা প্রশ্ন এক 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 উত্তর সব এক। কাজেই বিদ্যাপতির ভাব সম্মেলন তোমার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। আমি এবার চলে যাব তোমাদের দ্বিতীয় কবিতা, সেই কবিতা থেকে কোনগুলো রেখেছি দেখে নাও, অর্থাৎ লালন সহ ফকিরের গান আমরা সেখান থেকে কোনগুলো রেখেছি সেটা তোমাকে জানতে হবে। লালন ফকিরের সেখানে আমি এই প্রশ্নগুলো রেখেছি। লালন সহ ফকির তার গানে মানুষ হয়ে ওঠার জন্য যে দিক নির্দেশ করেছেন তা আলোচনা করো। নেক্সট, মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি। মূল বলতে সাধক কি বোঝাতে চেয়েছেন, খ্যাপা কেন মূল হারাবে। নেক্সট, লালন সহ ফকিরের গান কবিতাটির বিষয়বস্তু লেখো। নেক্সট, জেনে শুনে মুড়াও মাথা যাতে তরবি। মাথা মুড়ানো কথার অর্থ কি, জেনে শুনে মাথা মুড়ানোর পরামর্শ রচয়িতা দিয়েছেন কেন। নেক্সট, লালন বলে মানুষ আকার ভজলে তরবি। প্রশ্ন, মানুষ আকার কি, মানুষ আকার ভজনার সঙ্গে তরবির সম্পর্ক কি। নেক্সট, এখান থেকে রেখেছি মানুষ গুরু কৃপা হলে, মানুষ গুরু কৃপাকে তার কৃপা কিভাবে লাভ করা সম্ভব। নেক্সট, দেখ না যেমন আলেকলতা, ইম্পর্টেন্ট খুব। আলেকলতা কি, কবিতায় এমন প্রসঙ্গ অবতারণার যুক্তি দাও। এবং আরো দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন বলবো, দ্বিদল মৃণালে এই লাইনটা তুলে যে প্রশ্নটি পাবে সেটাই করবে। আর মানুষ ভজলে সোনার মানুষ ছবি এই লাইনটা তুলে যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নটি তুমি করবেই। তো আমরা নেক্সট কবিতা এন্ড লাস্ট কবিতা নুন থেকে যাব। তো সেই নুনের থেকে আমি কয়েকটা প্রশ্ন বেছে দিচ্ছি। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, এই গোলাপ চারা কিসের প্রতীক, যে জীবনবোধের কথা এখানে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। নেক্সট, বাপ বেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি, এর কারণ কি, বাপ বেটা শব্দের অন্তর্নিহিত অর্থ কি,
উক্তিটির মাধ্যমে কবি কি বুঝিয়েছেন? নেক্সট, টান দি গঞ্জিকাতে, গঞ্জিকায় টান কেন? বারংবার গঞ্জিকা সেবনের মাধ্যমে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে? নেক্সট, আমরা তো সামান্য লোক, কে কোন প্রসঙ্গে কথা বলেছেন? কবিতায় আমরা নামক শ্রেণী এবং সামান্য লোক কথার মধ্যে কবির কোন বক্তব্য প্রকাশ পায়? নেক্সট, আমাদের দিন চলে যায়, বক্তার দিন কিভাবে চলে? সব দিন বাজার না হওয়ার কারণ কি? নেক্সট, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা আসছে 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 যদি এখান থেকে টাচ করে, এই লাইনটা তুলে যে প্রশ্ন পাবে পড়ে নেবে। নেক্সট, শ্রমজীবী মানুষের জীবন যন্ত্রণা যেভাবে নুন কবিতায় প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। অ্যান্ড লাস্ট, আমি তার মাথায় চড়ি, এই লাইনটি তুলে যে প্রশ্নটি, সেই প্রশ্নটি তোমার ভীষণ ইম্পর্টেন্ট। এই হচ্ছে তোমাদের কবিতা পাঠ। তাই 3টি কবিতা থেকে 2টি 5 মার্কস দেওয়া হবে, একটির আনসার করতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট কবিতাটি আমি অলরেডি পড়িয়ে দিলাম, একটু বুঝিয়ে দিলাম। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। কারোর কোনো চাহিদা থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের সেই চাহিদা পূর্ণ করার চেষ্টা করব না, কথা দিচ্ছি করবই। তো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, মন দিয়ে পড়াশোনা করো।